মা, তো কি হয়েছে? বল না, বল না। কিছুই তো হয়নি, কি বলবো? তখনই মেঘের গলার দিকে নজর যায়, হালকা ফুলে লাল হয়ে আছে। তা দেখে পিহু মজা উড়িয়ে বলে, এ, তলে তলে সব করে এখন বলছো কিছু হয়নি? তো ঘাড়ে ওটা কিসের দাগ? হুঁ। মেঘ সাথে সাথে হাত বাড়ায়, ঘাড়ে হালকা ব্যথা অনুভব হয়। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ওই দিন ভার্সিটি থেকে যাওয়ার পর মা মেরেছিল, তারই দাগ। মেঘের কথায় মুখটা চুপসে যায় পিহুর। সে অবাক হয়ে বলে, কি বলিস? এত বড় মেয়ের গায়েও হাত দেয় কেউ? মেঘ হাসে, তবে কিছুই বলে না। তারপর তারা নিজেদের মতো আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর সিদ্দিকা বেগমের ডাক পড়ে। পিহু মেঘকে নিয়ে নিচে নামতেই দেখে তার মায়ের পাশে একটি মহিলা বসে আছে। সামনে অনেক কাপড় রাখা। মেঘকে দেখে সিদ্দিকা বেগম মহিলাটিকে বলে, নিন, ওর গায়ের মাপ নিয়ে নিন, আর যেগুলো যেগুলো বেছে রেখেছি ওগুলোই বানাবেন। মেঘ, এদিকে আসো। মেয়েকে সামনে এগোতেই মহিলাটি তার মাপ নিয়ে নেয়। সে বুঝতে পারে তার জন্য কাপড় বানাতে দিচ্ছে। সিদ্দিকা বেগম আবার মেঘকে উদ্দেশ্য করে বলে, তোমার কোনটা ভালো লাগে বলো, সেটাও বানাতে দিয়ে দিব। মেঘ সাথে সাথে বলে, না 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 মা, আপনি যা যা দিয়েছেন তাই হবে। তাদের কথায় দর্জি মহিলাটি মাপ নিয়ে চলে যায়। এদিকে সিদ্দিকা বেগম উঠে রান্নাঘরে যেতে নেয়। তখন মেঘ পেছন থেকে বলে, মা আমিও আসি। তিনি পেছন ঘুরে বলেন। কোথায়? মেঘ আমতা আমতা করে বলে। রান্নাঘরে। তিনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, যেহেতু এই বাড়ির বউ হয়েছো, সেহেতু এখন থেকে এই সংসার তোমারও। যেখানে খুশি যেতে পারো। ওনার কথায় মেঘের চোখের কোণে পানি জলজল করে ওঠে। তারা তাকে এত তাড়াতাড়ি নিজের করে নিয়েছে। তার সংসার কথাটা বারবার সে মনে মনে আওড়ায়। মুখে হাসি ফুটে ওঠে। নিজেকেই নিজে প্রশ্ন করে, তবে কি আমি আমার স্বপ্নের সংসার পেয়ে গেছি? মুচকি হেসে তার সাথে রান্নাঘরে ঢোকে। তিনি তাকে রান্না করতে না দিলেও সে জোর করে একাই দুপুরের রান্নাটা করে ফেলে। তারপর গোসল সেরে বাড়ির সব মহিলারা একত্রে খেয়ে নেয়। দুপুরবেলা বাড়ির কর্তারা কেউ খেতে আসে না, বাইরে খেয়ে নেয়। বিকেলের দিকে মেঘ ঘুমাচ্ছিল। রৌদ্র এখনো আসেনি হয়তো। তবে হঠাৎ ঘুমের মাঝে মেঘের মনে হয় সে পানিতে ভাসছে। ঘুমটা হালকা হয়ে আসে। চটজলদি চোখ খুলে সে নিজেকে দেখতে পায়। নিজেকে বাথটবে শুয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায় মেঘ। মনে করার চেষ্টা করে সে তো বেডে ঘুমিয়েছিল, এখানে আসলো কি করে? সামনে তাকাতেই রুদ্রের বিশাল বড় দেহটা চোখে পড়ে। দুই হাত ভাঁজ করে তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে শয়তানি হাসি। হাতা কাটা গেঞ্জি পরেছে, যার ফলে দুই হাতের ফোলা ফোলা বাহুগুলো দেখা যাচ্ছে। পরক্ষণেই রুদ্রের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। গুড মর্নিং। এই এই আপনি আমাকে এখানে এনেছেন তাই না? এমন করলেন কেন? রুদ্র অবাক হয়ে বলে। আমি আনতে যাব কেন? এমন মিনি হাতিকে কোলে করে আনা কি মুখের কথা নাকি? মেঘের বেশ গায়ে লাগে কথাটা। সে এতটাও মোটা নয়। এই, আমি এত মোটাও না। যাই হোক, আপনার এমন হাম্বার মতো বডি বানিয়ে কি লাভ, যদি এইটুকু শরীরের মেয়ে কোলেই নিতে না পারেন? রুদ্র দুষ্টু হেসে বলে। তার মানে তুমি ইনডিরেক্টলি আমার কোলে উঠতে চাচ্ছ? বাট আমি জায়গা থেকে তো কোলে নেই না। মেঘ মুখ ভেঙচি বলে। আর আমি যার তার কোলেই উঠি না। বলেই সে দ্রুত বাথটব থেকে উঠে নিচে পা রাখতে স্লিপ খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। বাথটবের সাইডের অংশটা কোমরের দিকে লাগতেই ব্যথায় কুঁকড়ে ওঠে। পায়েও বেশ লেগেছে। রুদ্র দ্রুত এগিয়ে আসে। ইডিয়েট! দেখে চলতে পারো না? দেখি 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 আমার বাথরুমের মেঝে ভাঙলো কিনা। মেঘ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে আস্ত একটা মানুষ ধরাম করে পড়ল, সেদিকে খেয়াল নেই। মেঝে ভাঙল কিনা সেই চিন্তা। রাগে অপমানে মেঘ পাশের বালতি থেকে পানি নিয়ে মারে রুদ্রের দিকে ছিটা। সাথে সাথে রুদ্র প্রায় অনেকটা ভিজে যায়। এই এই কি করলে? একটু আগেই গোসল করলাম, আবার ভিজিয়ে দিলে, স্টুপিড! তো আমি আজ দুবার গোসল করেছি, তাও আপনি আবার আমাকে পানিতে ফেললেন কেন? এইটা তোমার রিটার্ন গিফট ছিল। সকালে আমার বুকের কি অবস্থা করেছিলে ভুলে গেছো? ওইটা আপনার নিজের দোষে হয়েছে। হোয়াট এভার। বলেই রুদ্র বেরিয়ে যায়। এদিকে মেঘের কোমরে বেশি লেগেছে। কোনো রকম উঠে দাঁড়ায়। এবার কাপড় কই পাবে? যেটা পরে আছে সেটা তো পিহুর। তার কাপড় কাল আসবে। রাগে দুঃখে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে। রুদ্রের দিকে এগিয়ে গিয়ে রেগে বলে,
এখন আমাকে পিহুর রুম থেকে কাপড় এনে দেবেন। আমার আর পরার মতো কাপড় নেই। রুদ্র মেঘের কথায় পাত্তাই দিল না। সে তার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। মেঘ আবার ডেকে ওঠে। কথা কি শোনেন না? লজ্জা করে না জামাইকে কাজের অর্ডার দিতে? তো আমি এই অবস্থায় পিহুর রুমে যাব? তো যাও, না করলো কে? মেঘ রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে নেয়, তবে হঠাৎ পেছন থেকে কেউ হাত টেনে ধরে। ভেজা শরীরের পানি টাইলসে পড়ে পিচ্ছিল হয়ে তার উপর হাতে টান পড়ায় পায়ের ব্যালেন্স ধরে রাখতে পারেনি, পিছলে আবার পড়ে যেতে নেয়। কিন্তু এবার রুদ্র তার দুই বাহু ধরে সোজা করে দাঁড় করায়। তুমি কি পুষ্টিহীনতায় ভুগছো নাকি বারবার পড়ে যাচ্ছ? মেঘ কটমট নজরে তাকিয়ে শান্ত সুরেই বলে। পথ আটকেছেন কেন? রুদ্র মেঘকে ওপর থেকে নিচ অবধি দেখে বলে। মেঘ ভ্রুকুচকে কিভাবে বলতে বলতে নিচের দিকে তাকায়, খেয়াল হয় ওড়না গায়ে নেই। রুদ্রের সামনে এভাবে ছিল এতক্ষণ, ভাবতেই কান গরম হয়ে আসে মেঘের। সাথে সাথে কাপড় টানতে লাগে, ভিজে যাওয়ার ফলে শরীরের সাথে একদম লেগে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে দুজন প্রবেশ করে। সাদের কণ্ঠ শুনতেই রুদ্র দরজার দিকে নিজের পিঠ করে মেঘকে টেনে তার বুকের সাথে মিশিয়ে একদম আড়াল করে নেয়। এদিকে সাদ আর সামিয়া রুদ্রের ঘরে ঢুকতেই এমন সিচুয়েশন দেখে থমকে দাঁড়ায়। সাদ টিটকেরি মেরে বলে। আরে ভাইয়া, দরজা খোলা রেখেই। রুদ্র ধমকে ওঠে। কমন সেন্স নেই তোদের? দরজায় নক করে আসতে হয় জানিস না? যা এক্ষুনি বেরো দুটা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা। আর বড় আব্বু ডেকেছে নিচে, তাই বলতে আসছিলাম। কিন্তু এসে যে এমন সিনের সাক্ষী হয়ে যাব কে জানে। বলতে বলতে দুজনেই বেরিয়ে যায়, একজন হেসে হেসে আর একজন মনে আমাবস্যার ছোঁয়া। তারা যেতেই রুদ্র মেঘকে ছেড়ে দাঁড়ায়। ইডিয়েট, এখানেই থাকো, ঘর থেকে বেরোবে না। বলেই সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পিহুর এক সেট জামা নিয়ে হাজির হয়। মেঘের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে। চেঞ্জ করে নিচে নেমে এসো। আর বেডের সাইডে ড্রয়ারে ভিক্স আছে, কোমরে বেশি ব্যথা পেলে মালিশ করে নিও। সে চলে যেতেই মেঘ দরজা লাগিয়ে মনে মনে রুদ্রের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখতে পায় 6টা বাজে। 3 ঘন্টা ঘুমিয়েছে, কেউ ডাক দেয়নি। বাহ! পর মুহূর্তেই নিজেকে নিজে তাচ্ছিল্য করে বলে। এটা কি আর ওই বাড়ি নাকি যে এটা ওটার জন্য ডাকবে? ড্রেস চেঞ্জ করে নিচে নেমে আসে। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। তা দেখে মেঘ রান্নাঘরে ঢুকে দেখে তার শাশুড়ি আর ছোট চাচি দুজনে মিলে নাস্তা বানাচ্ছে। তাদের দিকে এগিয়ে যায় সে। মা আমাকে দিন, আমি পাকোড়া ভাজছি। সিদ্দিকা বেগম নাকচ করে বলেন। না না, তার দরকার নেই, পরে তেল পড়ে হাত পুড়বে। এর থেকে তুমি তাদের সাথে গিয়ে বসো, আমি আর ছোট মিলে বানাচ্ছি। না 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 মা, কিছু হবে না, আমার রান্নার অভ্যাস আছে, দিন করে দিচ্ছি। তবে রুদ্রের মা চোখ গরম করে বলেন। না করেছি না? মেঘের মুখটা চুপসে যায়। তারা এখানে কাজ করবে আর সে বসে থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগছে তার কাছে। তাই লাস্ট একটা চান্স নিতে বলে। তাহলে আমি চা বানাই মা। সিদ্দিকা বেগম কিছু বলতে যাবেন, তার আগে তাহিরা হেসে বলে। ছোট চাচির কথায় মেঘ খুশি মনে চা বসায়। তারপর বাড়ির 3 গিন্নি নাস্তা বানানো শেষ করে একে একে সব ড্রয়িং রুমে এনে রাখে। এদিকে এই দৃশ্য দেখে চৌধুরী পরিবারের সকলের চোখ জুড়ায়। রুদ্রের দাদি বলে ওঠেন। মেয়েটা ভীষণ মিষ্টি আর মনের দিক দিয়েও ভালো, সবাইকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আমার দাদু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। রুদ্র দাদির কথায় রান্নাঘরের দিকে তাকায়। মনের মধ্যে তার হাজার প্রশ্ন। মেঘের চাল চলনে তো মনে হয় না মেয়েটার খারাপ ইন্টেনশন আছে। মুহূর্তেই মাথায় আসে হয়তো এসব নাটক সবার মন জয় করার জন্য। চোখ সরিয়ে নেয় সেদিক থেকে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, এই মেয়েকে বিয়ে করলাম কেন? শিক্ষা তো অন্যভাবেও দেওয়া যেত। বিয়ে ভেঙে দিয়েছি, এটাই বড় শিক্ষা নয় কি? কিন্তু সেদিন তাকে অন্যের জন্য বউ সাজে দেখে আমার ভালো লাগেনি কেন? রুদ্রের ধ্যান ভাঙে তার বাবার কথায়। স্বামীর কথা শুনে সিদ্দিকা বেগম তীব্র বিরোধিতার সুরে বলেন। না, তুমি রাজনীতিতে আছো তাই বলে আমার ছেলেটাকেও এসবে জড়াবে? আমার একটা মাত্র ছেলে, যদি কিছু হয়। না না, রুদ্র কোনো ইলেকশনে দাঁড়াবে না। রুদ্র মায়ের কথায় বলে ওঠে। না হামু, এইসব চিন্তা করলে চলে? আব্বু তো এত বছর ধরে ক্ষমতায় আছে, তবে আব্বুর কি কিছু হয়েছে? নিজে যতটা সতর্ক থাকবো আর দল যতটা সাপোর্ট দিবে, কিছুই হবার সুযোগ নেই। আর এইভাবে যদি ভয় পেয়ে বসে থাকি তবে কে দাঁড়াবে সামনে?
দেখো সিদ্দিকা, এটা আমাদের পরিবারের জন্য দরকারি। আমি চাই রুদ্র এখন থেকে মানুষের সামনে থাকুক, রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তৈরি হোক। এমনি রুদ্রতে অনেকে চিনে, তারা তাকে চায়। আর বাবা হিসাবে আমার অবস্থানে থেকে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। সিদ্দিকা বেগম রাগে বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, শত্রু আর বিপদও সাথে নিয়ে আসে। তুমি বুঝছো না রুদ্রের বয়সটা কত? ওর যদি কিছু হয়, আমি আমার ছেলেকে হারানোর ঝুঁকি নেব না। রুদ্র এবার শান্ত গলায় মাকে বুঝাতে বলে, আম্মু, আমি বাচ্চা নই, পড়াশোনা শেষের পথে। আব্বুর মতো আমিও চাই মানুষের পাশে দাঁড়াতে। ভয় পেলে কিছুই করা যায় না। আব্বু, আমি প্রস্তুত। সিদ্দিকা বেগম থমকে যান। কাকে কি বলবেন? ছেলেও চেয়ে হয়েছে বাপের মতো। এরশাদুল সাহেব রুদ্রের কাঁধে হাত রেখে বলেন, এদিকে মেঘ নীরব দর্শক, তবে মনের কোণে তারও রুদ্রের জন্য চিন্তা হচ্ছে। হয়তো রুদ্র তার স্বামী, সেই অধিকারী। হালকা বাতাসে ছাদের কোণার টবে লাগানো ফুলগুলো দুলছে। আকাশের পশ্চিম দিকটা কমলা আর বেগুনি রঙে রঙিন। সূর্যের শেষ আলো মেঘ আশ্রে কেটে রেখেছে। দূরে দূরে পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরছে বাসার দিকে। ঘরের চারপাশে আলো জ্বলতে শুরু করেছে, গলির বাতিগুলো টিমটিম করছে। এই পরিবেশে ছাদের এক কোণায় দোলনায় বসে আছে এক মেয়ে। সে আর কেউ না, সামিয়া। আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করে কারো প্রতি। রুদ্র ভাই, আপনি এমনটা কেন করলেন? আপনি কি সত্যিই দেখেননি আমার চোখে আপনার প্রতি ভালোবাসা? আমার সামনেই মেঘকে আপনাকে ছুতে দেখতে আমি সহ্য করতে পারছি না। আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম, এমনকি শেষদায়ও আপনাকেই চেয়েছিলাম। কেন আপনি আমার হলেন না? আমি তো শুধু আপনাকে নিয়ে একটা সংসার করার স্বপ্ন দেখেছিলাম। আমার ইচ্ছে বা অভিপ্রায় তো কখনো খারাপ ছিল না, তবুও কেন আমার ভালোবাসা একতরফাই রয়ে গেল? সামিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটির ভীষণ কাঁদছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে চোখ মুখ শক্ত করে নেয়। না না, আমার এত বছরের ভালোবাসা এমনি এমনি ছেড়ে দিব নাকি? রুদ্রভাই, সামিয়ার দরকার হয় এই মেঘকে রাস্তা থেকে সরাবো। রাতের খাবার খেয়ে মেঘ ঘরে আসতেই তাকে এক গাদা অ্যাসাইনমেন্ট দিয়ে বসিয়ে দেয়। কালকে নাকি জমা দিতে হবে, তাই তাকে এক্ষুনি করে দিতে হবে। বেচারির শরীরটা খারাপ লাগছিল, ভেবেছে একটু ঘুমাবে, আর তার হলো কই। বাধ্য হয়ে অ্যাসাইনমেন্ট করতে লাগে, সাথে রুদ্র করছে। 12টার দিকে হঠাৎ দরজার কড়াঘাতে রুদ্র গিয়ে দরজা খোলে, দেখে সামিয়া কফি হাতে দাঁড়িয়ে। রুদ্র তাকে দেখে বলে, ভালো হয়েছে কফি এনেছিস, খুব প্রয়োজন ছিল এটার। রুদ্রের কথায় সামিয়া হালকা হাসে। সে জানে রুদ্র রাত জেগে পড়ে, তবে সেই হাসি বেশিক্ষণ স্থির রইল না। রুদ্রের পরের কথায় মুখটা চুপসে যায়। আরেকটা বানিয়ে আনতে পারবি? মেঘও জেগে আছে। রুদ্রের কথার উপর না করতে পারবে না। অগত্যা মাথা নেড়ে কিছুক্ষণের মধ্যেই আরেকটা বানিয়ে এনে দিয়ে সে চলে যায়। রুদ্র মেঘকে কফিটা এগিয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। সেদিন রাতে 3টার দিকে অ্যাসাইনমেন্ট শেষ করে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালের দিকে বুকে ভার কিছু অনুভব হয়, চোখ পিটপিট করে খোলে রুদ্র। বুকের উপর কি আছে দেখতে সেদিকে তাকাতেই থমকে যায় রুদ্র। মেঘের মুখটা একদম চোখের সামনে। সামনের বেবি হেয়ারগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে, ঠোঁট হালকা ফুলে আছে। অনেকক্ষণ এভাবেই থাকায় গালের এক সাইডে লাল দাগ পড়ে গেছে, স্নিগ্ধতায় যেন ঘিরে রেখেছে তাকে। দুহাতে জড়িয়ে আছে রুদ্রকে, বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে চমকায় রুদ্র। এই 2 দিনেই তো এমন করেনি মেয়েটি, রাতের বেলাও তো তেমন নড়াচড়া করে না। মুহূর্তেই টনক নড়ে, মেয়েটার শরীর অসম্ভব গরম হয়ে আছে। দ্রুত কপালে গলায় হাত দিয়ে যা বোঝার বুঝে যায়। জ্বর এসেছে মেঘের। রাতে হয়তো শীত লাগছিল, উষ্ণতার খোঁজেই ঘুমের মধ্যে তার কাছে এসেছে। সাবধানে মেঘকে নিজের থেকে ছাড়িয়ে সাইডে শোয়ায়, ব্ল্যাঙ্কেটটা ভালো মতো মুড়িয়ে দেয় শরীরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। একটু পরেই তার ভার্সিটিতে যেতে হবে। আজকে একটা টেস্ট আছে, কি করবে না করবে ভেবে ফ্রেশ হতে চলে যায়। বেরিয়ে সে ডিরেক্ট নিচে নামে। রুদ্রের মা তাকে দেখে খেতে ডাকে। রুদ্র, আয় খেতে বস। আর তোর বউ কোথায়? দেখছি না যে। সকাল সকালই তো উঠে যায় মেয়েটা। মেঘের হঠাৎ প্রচন্ড জ্বর এসেছে। কি বলিস? জ্বর আসলো কিভাবে?
রুদ্র মনে মনে নিজেকেই গালি দেয়, কালকে পানিতে না চোবালে হয়তো এমনটা হতো না। জানি না, আমাদের নাস্তাটা দিয়ে দাও রুমে। সিদ্দিকা বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করে। মেঘকে খাওয়াতে পারবি তুই? রুদ্র মাথা চুলকে বলে, দাও, পারবো। আচ্ছা যা, আসমাকে দিয়ে পাঠাচ্ছি। রুদ্র যেতেই সিদ্দিকা বেগমের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। আসমাকে দিয়ে তাদের ঘরে খাবার পাঠিয়ে দেয়, সাথে মেঘের জন্য ওষুধও। রুদ্র মেঘকে প্রায় 5 মিনিট টানা ডেকে উঠাতে পারছে না, হু হু করে ঘুমিয়ে যাচ্ছে। তাই শেষমেশ দুবাহু ধরে একটানে উঠায়, পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসায়। মেঘ পিটপিট করে ফোলা ফোলা চোখগুলো খোলে, রুদ্রকে দেখে ভ্রু কুঁচকায়, ঘুম ঘুম কণ্ঠে বলে, একটু ঘুমোতে দিন না, মাথা নিয়ে উঠতে পারছি না তো। রুদ্র পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলে, খাবারটা খেয়ে তারপর যত ইচ্ছে ঘুমাও। এবার হা করো ফাস্ট, আমার লেট হচ্ছে। রুদ্রের হাতে খাবার দেখে নাক কুঁচকে মুখ ফিরিয়ে নেয় মেঘ। আমি খাবো না, গন্ধে বমি আসছে। তবে কে শোনে কার কথা। মেঘের 2 গাল চেপে মুখের ভেতর মাংসর পরোটা ঢুকিয়ে দেয়। মেঘ ওয়াক করে ফেলতে নেয়, রুদ্র চোখ গরম করে তাকায়। যদি মুখ থেকে খাবারটা পড়ে, এই ঝড়ের মধ্যেই পানিতে চুবিয়ে আনবো। পানির ভয়ে মেঘ আর ফেলে না, তবে সে বসে থাকতে পারছে না, মাথা এদিক সেদিকে হেলে পড়ছে। তা দেখে রুদ্র মেঘের মাথাটা তার কাঁধের উপর রেখেই খাইয়ে দিচ্ছে, নিজেও এর মধ্যে খেয়ে নিচ্ছে। এর ফাঁকে দরজায় কেউ নক করায় রুদ্র ভেতরে আসতে বলে। সামিয়া পারমিশন পেয়ে খুশি মনে ভেতরে ঢুকতেই তাদের এইভাবে দেখে বুকটা মুচড়ে ধরে। রুদ্র সামিয়াকে দেখে জিজ্ঞেস করে, কোনো দরকার? না না, কফি নিয়ে এসেছি। রেখে যা। সামিয়া কফিটা রেখে যেতে নিয়ে আবার ফিরে আসে। ওর কি হয়েছে? রুদ্র একবার সামিয়ার দিকে তাকিয়ে আবার মেঘকে খাওয়াতে লাগে। জ্বর উঠেছে। ওহ, বলে চলে যায় সামিয়া। যেতে যেতে নাটক বলতে ভুলল না সে। রুদ্র মেঘকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে দেয়, তারপর মেঘ আবার শুয়ে পড়ে। রুদ্র রেডি হয়ে নিচে নেমে আসে, তাকে দেখে সিদ্দিকা বেগম ডেকে ওঠে। খেয়েছে মেঘ আর ঔষধ? হ্যাঁ, তোমরা একটু খেয়াল রেখো, আমার একটা টেস্ট আছে, ওটা দিয়েই চলে আসবো। বইয়ের জন্য চিহ্নিত হতে দেখে তাহেরা বেগম হেসে বলে, তুই যা বাবা, তোর বউকে আমি আর ভাবি দেখে রাখবো নি, তুই নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আয়। ছোট মায়ের কথায় মাথা নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় রুদ্র। এদিকে সিদ্দিকা বেগম মেঘকে দেখতে এসে চমকে যান, শরীর একদম গরম হয়ে আছে, নিজেই পানি পট্টি দিতে থাকেন। একসময় তাপ একটু কমতেই তিনি পিহুকে বসিয়ে রেখে নিজের কাজে চলে যায়। 1টার দিকে রুদ্র বাসায় ফিরে দেখতে পায় মেঘকে তার মা খাওয়ানোর চেষ্টা করছে, তবে সে ব্যর্থ। মা, ওর জ্বর কমেনি? সিদ্দিকা বেগম অসহায় চোখে তাকিয়ে বলে, না রে, আরো বাড়ছে। জ্বরের ঘরে কী সব বিড়বিড় করছে, কোনো খাবার মুখেই নিচ্ছে না। 12টায় একবার খাওয়াতে চেয়েছিলাম, তবে বমি করে আর খাইনি। রুদ্র একটা শ্বাস ফেলে বলে, তুমি রেখে যাও, আমি ফ্রেশ হয়ে খাওয়ানো ট্রাই করছি। আর তুমি গিয়ে গোসল করে খেয়ে নাও। ছেলের কথায় তিনি খাবার ঢেকে রেখে চলে যান। রুদ্র ফ্রেশ হয়ে এসে মেঘকে তুলে গায়ের জোরে 2-3 লোকমা খাওয়াতেই গলগলিয়ে বমি করে দেয় রুদ্রের গায়ে। বেচারা চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। সে সেই অবস্থাতেই আবার জোর করে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়, তারপর নিজেও গোসল করে নেয়। রুমে এসে আসমা খালাকে ডেকে ফ্লোর আর বিছানা ক্লিন করিয়ে নেয়। খেয়ে সে বিছানায় শুতেই মেঘের ঘুমন্ত মুখের দিকে চোখ যায়। কি নিষ্পাপ লাগছে মেয়েটিকে, চোখে মুখে ক্লান্তির ছাপ। একদিনের অসুখেই কাবু হয়ে গেছে মেয়েটি। নিজে নিজেই ভাবছে, আমার এর প্রতি বিরক্ত আসছে না কেন? এটা কি হালাল সম্পর্কের জন্য নাকি দায়িত্ব থেকে? এভাবে যে ঠিক কতক্ষণ তাকিয়েছিল সে খেয়াল নেই রুদ্রের। সেভাবে নিজেও একসময় ঘুমিয়ে যায়। বিকেলের দিকে ঘুম ভাঙতেই পাশে মেঘকে না দেখে এদিক সেদিক তাকায় রুদ্র, কপালে ভাঁজ পড়ে। হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে সেদিকে মেঘকে দেখে চিহ্নিত কণ্ঠে বলে, একা একা উঠতে গেলে কেন? আমাকে ডাকতে, যদি মাথা ঘুরিয়ে পড়তে। মেঘ ধীরে ধীরে বিছানায় এসে গা এলিয়ে বলে, আপনি তো ঘুমোচ্ছিলেন তাই আর ডাকিনি। এখন শরীরটা কেমন লাগছে? বলতে বলতেই রুদ্র মেঘের কপালে হাত দেয়। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে মেঘ, মুহূর্তেই নিজেকে সামলে বলে, ভালোই। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, মিথ্যা বলছো কেন? জ্বর একটা ফোঁটাও কমেনি। ও কিছু না, আমার জ্বর উঠলে টানা 1-2 দিন
থাকেই, পরে ঠিক হয়ে যায়। তাহলে ডাক্তার ডাকবো? না না না, সামান্য জ্বর নিয়ে আবার ডাক্তারের কাছে যায় নাকি? আমি এসবে অভ্যস্ত, ঠিক হয়ে যাবে। এই মেয়ের খাপছাড়া কথায় হালকা বিরক্ত হয়ে উঠে যায় রুদ্র। কিছুক্ষণ পরই বাড়ির সবাই হাজির হয় তাদের রুমে। মেঘ তাদের দেখে শোয়া থেকে উঠতে নেয়, তবে তার শ্বশুরের কথায় আর ওঠে না। উঠতে হবে না মা, শুয়ে থাকো। শরীর কেমন এখন? মেঘ কিছু বলতে যাবে তার আগেই রুদ্র বলে, জ্বর একটুও কমেনি। সে কি, তাহলে ডাক্তার ফয়সালকে ডাকো, চেক আপ করে ওষুধ দিয়ে যাবেন। মেঘ দ্রুত বলে। না 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 আঙ্কেল, তার দরকার নেই। এরশাদুল চৌধুরী ভ্রু কুঁচকে তাকায় মেঘের দিকে। মেঘ ভড়কে যায়। এবার বুঝেছে রুদ্র এভাবে তাকানো কার কাছ থেকে পেয়েছে। বাপ ছেলে একদম সেম লুক দেয়। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, আঙ্কেল কি, আমি তোমার শ্বশুর রুদ্র, পিওর মতো। তুমিও আব্বু ডাকবে। এমন হঠাৎ মায়াময় কথায় মেঘের ভেতরে ঝড় শুরু হয়। হুট করে তার বাবার কথা মনে পড়ে যায়। আপনা আপনি চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়া শুরু হয়। তা দেখে উপস্থিত সকলেই চিহ্নিত হয়ে পড়ে। রুদ্রের মা দ্রুত মেঘের পাশে বসেন, তাকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করেন। একটু আদরের ছোঁয়া পেয়ে মেঘের যেন কান্না আরো দ্বিগুণ হারে বাড়ে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে শাশুড়ির বুকে মাথা রেখেই বলে, ছোটবেলায় আব্বু মারা যাওয়ার পরে আর আব্বু ডাকা তার কথা শুনে এরশাদুল সাহেব উঠে এসে মেঘের মাথায় হাত রাখেন। এখন থেকে আমি তোমার আব্বু, যত খুশি আব্বু বলে ডাকবে, কেমন? মেঘ মাথা নাড়ে। তিনি উঠে চলে যান নিজের রুমে। তখন রুদ্রের ছোট চাচা বলে। মেঘ ফের মাথা নাড়ায়। বড় ভাইয়ের পিছে পিছে তিনিও বেরিয়ে যান। এদিকে সামিয়া দাঁড়িয়ে এতক্ষণ কাহিনী দেখছিল। এসব দেখে বিরক্তিতে উচ্চারণ করে নিজেও বেরিয়ে যায়। যেতে যেতে বলে, নাটক, সবার অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করছে, এই মেয়ে অসহ্য। তার কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে যায়। কিছু ওষুধও লিখে দেয়। তা আনতে রুদ্র চলে যায়। তারপর একে একে সবাই চলে যায়, রয়ে যায় পিহু। মেঘ চিন্তা করছে অন্য কিছু। তাকে নিয়ে এতজন মানুষ ভাববে কোনো দিন চিন্তাও করেনি। এই সুখ কি আমার কপালে স্থায়ী হবে? কিরে, কি ভাবছিস? পিহুর কথায় তার দিকে ফেরে মেঘ, তার চোখে পানি টলমল করছে। পিহুরে, এসব কি আমার কপালে সইবে? পিহু মেঘের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, সইবে না মানে? সব সইবে। জানিস ভাইয়া কি যে টেন্স ছিল তোকে নিয়ে। আজ অবধি কাউকে এভাবে খাইয়ে দিতে দেখিনি। সকালে তোকে খাইয়ে নিজে খেয়ে ভার্সিটি গেছে, আবার দুপুরে এসেও তোর সেবাই করছে। মেঘ কিছুটা অবাক হয়। নিজেই বলে তার প্রতি ফিলিংস নেই তো আবার এত করার কি আছে। পিহু কিছুক্ষণ থেকে রুদ্র আসতেই চলে যায়। রুদ্র ওষুধ খুলে মেঘের হাতে দিয়ে পানি ধরিয়ে দেয়। খেয়ে নাও। সরি। রুদ্র চোখ ছোট ছোট করে তাকায় মেঘের দিকে। মেঘ মাথা নিচু করে বলে, আমার জন্য এত ঝামেলা ফেস করছেন সেজন্য। রুদ্র কিছুক্ষণ তাকে কিছু না বলেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মেঘ তীক্ষ্ণ চোখে যাওয়ার পানে তাকিয়ে সরি বললাম। সন্ধ্যার দিকে মেঘের ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না একা একা, তাই উঠে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই নিচের ড্রয়িং রুমে নজর যায়। রুদ্র বসে আছে, তার পাশে সামিয়া পারলে রুদ্রের গায়ের উপর উঠে যাচ্ছে। বিষয়টা মেঘের একদম ভালো লাগেনি। একবার ভাবে ভাই হয়, আবার ভাবে আপন ভাই তো না। দুজনে মোবাইলে কিছু একটা দেখছে আর বেশ হাসাহাসি করছে। মেঘ আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরে ঢুকতেই শাশুড়ির দেখা পায়। তাকে দেখেই তারা ব্যস্ত হয়ে পড়ে। কিছু লাগবে? ওপর থেকেই বলে কিছু লাগবে ওপর থেকেই বলতে দিয়ে আসতাম, এই শরীর নিয়ে আসতে গেলে কেন? না 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 মা, এখন শরীর ঠিক আছে। কিছু হেল্প লাগবে? দেন করে দিই। তাহিরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দেখো মেয়ের কাণ্ড, এই অবস্থায় সাহায্য করতে এসেছি। যাও তো, চুপচাপ গিয়ে বসো। সিদ্দিকা বেগমও ধমক দিয়ে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে মেঘ গিয়ে সোফায় বসে। রুদ্র একবার তার দিকে তাকিয়ে
এখন কেমন লাগছে জিজ্ঞেস করে আবার মোবাইলে মন দেয়। এদিকে যেন সামিয়া মেঘকে দেখে রুদ্রের সাথে আরও চেপে বসেছে। ভীষণ বিরক্তি নিয়ে অন্যদিকে তাকায় মেঘ। প্রায় অনেকক্ষণ এভাবে থেকে বোর হচ্ছে, তাই রুদ্রকে উদ্দেশ্য করে বলে, একটু টিভিটা অন করে দেবেন? রুদ্র মেঘের কথায় টিভি ছেড়ে রিমোট তার হাতে ধরিয়ে উঠে রুমে চলে যায়। সামিয়া কিছুটা রেগে যায়। কত সুন্দর বসেছিল এই মেয়ের জন্য রুদ্র উঠে চলে গেল। রুদ্র ভাই, এই রুদ্র ভাইকে অর্ডার দাও কেন? এমনিতেই রুদ্রের সাথে চিপকে ছিল, তার উপর আবার কথা শোনাচ্ছে দেখে মুখ ফসকে বলে দেয়, আমার জামাই আমার যা মনে চায় করবো। কথাটা বলেই মেঘ মুখ চেপে ধরে। কি বলে ফেললো বোধগম্য হতেই নিজেকেই গালি দেয়। ছি ছি, এভাবে বলা উচিত হয়নি। কি না কি ভাববে এখন। সামিয়া কটমট করে তাকিয়ে উঠে ধূপধাপ পা ফেলে চলে যায়। সেদিন রাতে মেঘের আবারও কাঁপিয়ে জ্বর ওঠে। সারা রাত সজাগ থেকে রুদ্র তাকে পানি পট্টি দিয়েছে। রাত তখন ৩টা। মেঘের জ্বর একটু কমতেই তাকে রেখে রুদ্র বেরিয়ে যায়। মাথাটা ভীষণ ধরেছে তার। কফি বানাতে নিচে নেমে আসে। প্রায় ৫ মিনিট পর কফি হাতে সিঁড়ির কাছে আসতেই সামিয়ার দেখা মেলে। কিরে ঘুমাসনি? না ভাইয়া, দুদিন পর সেমিস্টার পরীক্ষা, তাই একটু পড়ছিলাম। তবে তুমি এত রাতে সজাগ, কফি বানিয়ে এসছো? আমাকে বলতে বানিয়ে দিতাম। না, তার দরকার নেই। মেঘে জ্বরটা আবার বেড়েছিল, সেজন্যই জেগে। আচ্ছা থাক, আমি যাই। বলেই ঘরে চলে আসে রুদ্র। এদিকে সামিয়া জায়গায় দাঁড়িয়ে তার ভীষণ কান্না আসছে। রুদ্র ভাই কেন ওই মেয়েকে নিয়ে এত চিন্তা করবে, রাত জাগবে? আফসোসের সুরে বলে, আমার আর ভালো লাগছে না আল্লাহ, আমাকে আরো ধৈর্য দাও। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো, তবে পারছি না যে। কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আরো আকৃষ্ট হই আমরা। সে মনে মনে ভেবে নেয় কালকেই নানুবাড়ি চলে যাবে। সেখানে কয়দিন থেকে পরীক্ষাটা দিয়ে আসবে, হয়তো স্বাভাবিক লাগবে। সকাল ৮টার দিকে মেঘের ঘুম ভেঙে যায়। জ্বরটা নেই শরীরে, তাই উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। তাকে দেখে সিদ্দিকা বেগম জিজ্ঞেস করে, খিদে পেয়েছে? দাঁড়াও, খাবার দিয়ে দিচ্ছি এখনই। না 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 মা, আমার এখন খেতে মন চাচ্ছে না। তা বললে হলো নাকি? সকালের ঔষধ আছে না? বলতে বলতেই প্লেটে করে খাবার বেড়ে দেয়। মেঘ চুপচাপ একটু খেয়ে নেয়। খাওয়ার শেষে যেতে নেয়। শোনো, রুদ্রকে ডেকে দিও, সবাই খেতে বসে যাবে এখন, আর তুমি রেস্ট নাও। সে মাথা নাড়িয়ে রুমে যায়। কয়েকবার রুদ্রকে ডেকেও সাড়া না পেয়ে বসে থাকে। কিছুক্ষণ পর আবার ডাকা শুরু করে। রুদ্রের একটা জিনিস হলো, তাকে কাঁচা ঘুম থেকে ডেকে তুললে তার মাথা কাজ করে না, রেগে যায়। ঠিক সেটাই হলো। বারবার ডাকার ফলে রুদ্র রেগে চিল্লিয়ে ওঠে, আজও বারবার ডাকছো কেন? সারা রাত এমনি তোমার জন্য ঘুমাতে পারিনি, এখন আবার কি? মা, না মা ডাকছিল খেতে, খেয়ে এসে ঘুমান আবার। মেঘের ভালো কথাও যেন তার কাছে ভালো লাগলো না। রেগে মেগে বলে, বিয়ে করেছি বলে নিজেকে আমার বউ বউ ভাবা বাদ দাও। আমি তোমাকে বউয়ের অধিকার এখনো দিইনি, তাই বউগিরি একদম দেখাবে না, নিজের সীমানায় থাকবে। মেঘ স্তব্ধ হয়ে যায়, যেন কেউ বুকে তীর ছুঁড়ে মেরেছে। টিপ টিপ ব্যথা হচ্ছে। এই ২ দিনের রুদ্রের প্রতি জন্ম নেওয়া ভালো লাগা এক নিমিষেই শেষ। তার চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। সে তো শুধু খেতে রেখেছিল, তার জন্য এতগুলো কথা। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না মেঘ, বারান্দায় চলে যায়। এদিকে দরজার সামনে কফি হাতে দাঁড়ানো কারোর মুখে যেন বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে। দ্রুত দরজার সামনে থেকে চলে যায়। তার মানে রুদ্র ভাই আর মেঘের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না? রুদ্র ভাই মেঘকে বউ হিসাবে মানে না? দ্যাটস মিন সামিয়া ইজ স্টিল হার টাইম। সময় কারোর জন্য থেমে থাকে না। চোখের পলকে কেটে যায় আরও ৩টে দিন। মেঘ এখন পুরোপুরি সুস্থ, কিন্তু রুদ্র আর মেঘের মধ্যে এখন কেবল প্রয়োজনের কথাগুলোই বিনিময় হয়, বাকিটা নীরবতা। সকালবেলা চৌধুরী বাড়ির সবাই নাস্তার টেবিলে। খাওয়ার এক পর্যায়ে এরশাদুল সাহেব মেঘকে উদ্দেশ্য করে বলেন, প্রিয় বাসেটিতে যাচ্ছে, তুমিও তো এখন সুস্থ, তার সাথে যাওয়া শুরু করো। মেঘ চমকে বলে, অবশ্যই, প্রিয়কে পড়াতে পারলে তোমাকে কেন পারবো না? তুমিও আমার আরেকটা মেয়ে, আমার দায়িত্ব। পাশ থেকে সিদ্দিকা বেগম বলেন, আজকে থেকেই যাওয়া শুরু করবে। আমার নাতি নাতনির জন্য একজন শিক্ষিত মা চাই।
রুদ্র কেবলমাত্র মুখে খাবার নিয়েছিল, মায়ের কথায় কাশতে শুরু করে। সবাই বিচলিত হয়ে ওঠে। পিহু আর তুমি তো সেম ডিপার্টমেন্টের, আপাতত পিহুর বই দিয়ে চালাও। আজকে রাতের মধ্যে তোমার বই কিনে আনবো, আর আমাদের বিয়ের ব্যাপারটা যেন হাইট থাকে। খাওয়ার পর্ব চুকিয়ে রেডি হয়ে নেয় মেঘ। এর মধ্যে রুদ্র ঘরে এসে প্রবেশ করে। মেঘকে রেডি হতে দেখে বলে ওঠে। মেঘ মাথা নাড়ায়, তা দেখে রুদ্র বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মেঘ আর পিহু বাড়ির গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। এতদিন পর ভার্সিটি যাচ্ছে, তার উপর আগে যেসব কাহিনী ঘটেছিল তার জন্য মেঘের মন সায় দিচ্ছিল না। তবে পিহু তাকে সাহস যোগায়। উফ ইয়ার, এসব চিন্তা বাদ দে না। ভাইয়া এসব সেই দিনই ধামাচাপা দিয়েছে। এআই দিয়ে ভিডিও বানিয়ে কেউ ভাইয়াকে বদনাম করতে চেয়েছিল, হাবিজাবি বলে এসব কাহিনী ক্লোজ করেছে। সো এই চিন্তা করতে হবে না। মেঘের মন কিছুটা শান্ত হয়, তবে মনের কোণে একটা কিছু থেকেই যায়। ক্যাম্পাসে পা রাখতেই একটা দমকা হাওয়া যেন এসে মেঘের গায়ে লাগে। মাত্র কয়েকদিন আসেনি, তাতেই নতুন লাগছে। পিহুর সাথে সামনে এগোয়, হঠাৎ কারো ডাকে মেঘ পিহু দুজনেই দাঁড়িয়ে যায়। হেই দানিলঙ্কা। মেঘ অবাক হয়ে তাকালেও পিহু কটমট চোখে তাকিয়ে রুদ্ররা যেখানে আড্ডা দেয় সেদিকে এগিয়ে যায়। রুদ্র বাদে বাকি সবাই উপস্থিত সেখানে। মেঘও পিহুর পিছু পিছু যায়। পিহু কটমট করে বলে, কিছু বলবেন ভাইয়া? রাফান শান্ত সুরে বলে, না। পিহুর মেজাজ যেন সপ্তম আকাশ ছুঁয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে, তো ডেকেছেন কেন? ফাইজলামি করেন? আমি কি তোমাকে রেখেছি? আমি তো ধানিলঙ্কা বলেছি। তুমি কি ধানিলঙ্কা? রাফানের কথায় পিহুর মুখটা চুপসে যায়। এর আগে চোখে তাকিয়ে মেঘের হাত ধরে হাঁটা দেয়। কিছু দূর যেতেই পিহুকে আবার ডেকে ওঠে, এবার তার নাম নিয়েই। কি সমস্যা? রুদ্র কোথায়? আপনার ফ্রেন্ড, আপনি জানেন, আমি কি জানি? বলেই একটা মুখ মোড়া দিয়ে গটগট পায়ে ক্লাসের দিকে চলে যায় পিহু। আর রাফান মাথা চুলকে হাসে। পাশ থেকে শান্ত বলে, ভাই, মেয়েটিকে হুদাই রাগাস কেন? একে রাগাতে ভালো লাগে তাই। এদিকে পিহু মেঘকে জিজ্ঞেস করে, কাহিনী কি? উনি আবার কে? আর তোর সাথে কিসের এত দ্বন্দ্ব? আরে আমাদের প্রিন্সিপালের ছেলে আর রুদ্র ভাইয়ার ফ্রেন্ড। অন্য ভার্সিটিতে ছিল, এখানে ট্রান্সফার হয়ে এসেছে কয়েকদিন হলো। বেয়াদব, আসার পর থেকে আমার জীবনটা অতিষ্ঠ করে রেখেছে। আব্বু আর ভাইয়ার জন্য কিছু বলি না, নয়তো একদম মেরে মেডিকেলে পাঠাতাম। কথার মাঝে ক্লাসে ঢুকতেই সুমনা মেঘের উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে সে একটু ভয় পেয়ে গেলেও মুহূর্তে সেও সুমনাকে জড়িয়ে ধরে। তা দেখে পিহু তাদের সাথে যুক্ত হয়। এতদিন পর আবার সব ফ্রেন্ডরা একসাথে। পাশেই রিক মোবাইল বের করে সেই মুহূর্তের ভিডিও ক্যাপচার করে নেয়। আবেগময় মুহূর্তের ইতি ঘটে ক্লাস টিচারের আগমনে। সবাই যে যার সিটে বসে। স্যার এসেই সবার মাঝে পেপারস দেওয়া শুরু করে। তা দেখে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের পেপারস দিচ্ছে রে? আজকে ক্লাস টেস্ট আছে, সেটারই। পিহুর কথায় মেঘ চিন্তায় পড়ে যায়। আগে বলিসনি কেন? কিছুই তো পড়িনি। পাশ থেকে রিক বলে ওঠে, अरे यार, मैं हूं ना, तो फिर डर किस बात का है? মেঘ হতাশ হয়ে বলে। তুই আছিস সেটাই বড়। বেচারা রিকের মুখটা চুপসে যায়। পিহু সুমনা হেসে ওঠে। সুমনা বলে, তবে আজকে রিকি আমাদের ভরসা। এর কাছে নকল আছে, দেখে দেখে লিখবো, আর আমরাও এর থেকে মারবো। পিহু মেঘ চমকে ওঠে। বলিস কি, ধরা খেলে ক্লাস থেকে বের করে দিবে? তাদের কথার মাঝে স্যার প্রশ্ন দিয়ে দেয়। তারপর সবাই লেখা শুরু করে। রিক সামনের বেঞ্চে বসেছে, আর পিছে সুমনা। রিক পেজ দেখে লিখছে, সুমনা রিকের দেখে লিখছে, আর বাকিরা সুমনার। প্রায় অর্ধেক পরীক্ষা শান্তিমতো দিলেও হঠাৎ স্যারের নজরে রিক ধরা পড়েই। সাথে সাথে স্যার এসে টান মেরে নকলটা নিয়ে নেয় হাতে। রিক অবাক হয়ে বলে, না না স্যার, এটা নকল না তো আসল পেজ। পাশ থেকে সুমনাও বলে ওঠে, হ্যাঁ স্যার, এটা আসলেই। আমি নিজে আমার বইয়ের পেজ ছিঁড়ে দিয়েছি, কোনো নকল পেজ নেই। এদিকে মেঘ পিহু কপাল চাপড়াচ্ছে।
এরা যে গন্ডগোল করবে জানা ছিল, তাই বলে এমন আবোলের মতো কাজ করবে? নকল তো করছে, আবার বলছেও। স্যার তাদের কথায় রেগে যায়। স্যারের কথা শুনে পিহু মেঘ মুখ লুকানোর ট্রাই করে, তবে রিক তাদেরও দেখিয়ে দেয়। অতপর তাদের চারটিকেই ক্লাস থেকে বের করে দেয়। রিক দৌড়াচ্ছে নিজের যান বাঁচাতে, আর পিছে দৌড়াচ্ছে বাকিরা। মূলত একে ধরতে পারলে সেই লেভেলের গ্যালানি দেবে। নিজে তো বাঁশ খেয়েছে, সাথে সবাইকে বাঁশ খাইয়েছে। কিছুক্ষণ দৌড়ে ক্লান্ত হয়ে বসে পড়ে মাঠের মাঝে। এক একজন হাঁপাচ্ছে। পিহু হাঁপাতে হাঁপাতে বলে, শালা রিকের বাচ্চা, একবার সামনে পাই তোর বংশের বাত্তি জ্বলার রাস্তা বন্ধ করে দিব। তবে কে পায় রিককে? সে তাদের আশেপাশেও নেই। কিছুক্ষণ পর কোথা থেকে চারটে ঠান্ডা নিয়ে হাজির হয় রিক। তাকে দেখে তেড়ে যেতে নাই পিহু। আরে বোন, আগে এইটা খেয়ে নে, তারপর যা ইচ্ছে করিস। সবাইকে স্প্রিডের বোতল ধরিয়ে দিতেই একটু শান্ত হয়। কিছুক্ষণ নীরবতা যেতেই হঠাৎ সবাই একসাথে হেসে ওঠে। মেঘও হাসছে, মন খুলে হাসছে। আজ কতদিন পর এভাবে হাসছে সে নিজেও জানে না। বন্ধুরা কি আসলেই জাদুকর, মন ভালো করার ওষুধ? দূর থেকে কেউ একজন মেঘের হাসি দেখছে, খুব মনোযোগ সহকারে দেখছে। এখন যদি কেউ তাকে জিজ্ঞেস করে সে নিখুঁত বর্ণনা দিতে পারবে। হঠাৎ রুদ্রের ধাক্কায় ধ্যান ভাঙে রাহুলের। কিরে, কোথায় হারিয়ে গেলি? রাহুল ভাবলেশীনভাবে বলে, কোনো এক রূপসী কন্যার হাসিতে আটকে গেছে। রাফান মজা উড়িয়ে বলে। তো দেখি কোথায় তোর রূপসী কন্যা। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সে এখন আমার জন্য নিষিদ্ধ। সবাই অবাক হয়ে যায়। মানে? রাহুল তপ্ত শ্বাস ছেড়ে বলে, মানে সে এখন অন্য কারো অর্ধাঙ্গিনী। রাহুলের কথায় সবাই চুপসে যায়। রুদ্র তার কাঁধে হাত রেখে বলে, আল্লাহ হয়তো তোর জন্য আরো ভালো কিছু রেখেছে, মন খারাপ করিস না। মেয়েটি হয়তো তোর ভাগ্যে ছিল না। রাহুল রুদ্রের পানে তাকায়, তাচ্ছিল্যের হাসি হাসে, মনে মনে বলে, তুই নিজেই তো আমার ভাগ্য কেড়ে নিলি। মেঘেরা ক্লাস শেষ করে ক্যান্টিনে যায়। সেখানে রুদ্রের দেখা পায়। তারা আর রুদ্রের বিয়ের ব্যাপারে কেউ জানে না। রুদ্র নিজেই কাউকে জানাতে না করেছে বিধায় কাউকে বলেনি। সুমন আর রিকো জানে না। রুদ্রদের সাথে অনুকে দেখে মেঘ কিছুটা অবাক হয়ে পিহুকে জিজ্ঞেস করে, এই অনুর সাথে না, তোদের ঝামেলা হয়েছিল, এখন আবার তাদের গ্যাংয়ে? পিহু একটু বিরক্ত হয়ে বলে, তুই আসিস নি? কত কাহিনী হয়ে গেল ক্যাম্পাসে। অনু সবার সামনে ভাইয়াদের কাছে মাপ চেয়েছে, ছ্যাঁচড়ামি করছিল, পরে বাধ্য হয়ে আবার তাদের গ্রুপ এড়িয়েছে। আচ্ছা, ও আচ্ছা। তারা তাদের মতো খাবার নিয়ে চলে যায়। সেদিন ভালোই ভালোই ক্লাস করে মেঘ পিহু বাসায় চলে আসে। মেঘ ছাদের কোনায় বসে আছে। বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়। আকাশে রোদ নেই বললেই চলে। চারপাশে হালকা মেঘলা একটা আবহাওয়া, না পুরো অন্ধকার না পুরো আলো। বাতাসে ঠান্ডা হাওয়া বইছে, গাছের পাতাগুলো আস্তে আস্তে দুলছে। দিগন্তে সূর্যের শেষ রঙগুলো ফিকে হয়ে গিয়ে মেঘের গায়ে হালকা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। সেই আলোয় মেঘের চুলগুলো হালকা হাওয়ায় উড়ছে। তার মুখে এক ধরনের শান্ত কিন্তু গম্ভীর ভাব। চারপাশ নিঃশব্দ, মাঝে মাঝে শুধু দূরের পাখির ডাক শোনা যায়। ঠিক তখনই ছাদে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে ফিরে তাকায় মেঘ। সামিয়া এসেছে, হাতে 2 কাপ কফি। তাকে দেখে হেসে এগিয়ে আসে। মেঘ, একা একা কি করছো ছাদে? মেঘ কিছুটা অবাক হয়। আজ অবধি সামিয়াকে তার সাথে হেসে কথা বলতে দেখেনি। সামিয়া ফের বলে ওঠে, তোমাকে মেঘ বলে ডাকা মাইন্ড করনি তো আবার? আসলে বয়সে তুমি আমার ছোট, তাই নাম ধরেই রাখছি। মেঘ হালকা হেসে বলে, না আপু, সমস্যা নেই, অনেক। সামিয়া 1 কাপ কফি মেঘের দিকে এগিয়ে দেয়। মেঘ চুপচাপ কফি হাতে নেয়। সামিয়া তার পাশে দোলনায় বসে পড়ে। কিছুক্ষণ নীরবতার পর সামিয়া হঠাৎ তার হাতের ব্রেসলেটটা মেঘকে দেখিয়ে বলে, দেখো তো কেমন এইটা। মেঘ হালকা হেসে তাকিয়ে বলে, সুন্দর। সামিয়া হেসে আবার বলে, এইটা রুদ্র ভাই আজকে আমায় গিফট করেছে। মেঘ চুপচাপ সামিয়ার কথা শুনছে। সামিয়া আবার বলে, তোমাকে কি গিফট করেছে রুদ্র ভাই? মেঘের মুখটা চুপসে যায়। তাকে তো আজ অব্দি কিছুই দেয়নি, সে কি বলবে? মেঘকে চুপ থাকতে দেখে সামিয়া কিছুটা আন্দাজে ঢিল মারতে বলে,
কিছু দেয়নি? আমি জানি। মেঘ বিস্ময় ভরা চোখে তাকায় সামিয়ার দিকে। রুদ্র তাকে কিছু দেয়নি, সে কি করে জানে? আমি জানি আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক নেই। মেঘ চমকে যায়, সামিয়াকে অবাকের সুরে বলে। আপনি কি করে জানেন? সামিয়া মুখটা অন্ধকার করে বলে, রুদ্রভাই তোমার বিয়ে ভেঙে যাওয়ার দিন সেদিন বিয়ে করলেও তোমাকে মেনে নিতে পারছে না কেন জানো? মেঘ প্রশ্নাত্মক চোখে তাকিয়ে সামিয়ার পানে। আশেপাশের পরিবেশের সাথে মেঘও থমকে যায়। ঝড় আসার আগের দমকা বা ক্রুদ্ধ হয়ে অবাক চোখে তাকিয়ে সামিয়ার দিকে। রুদ্র সামিয়াকে ভালোবাসে, এটা কি সত্যি? কারণ রুদ্রভাই আমাকে ভালোবাসে। কি বিশ্বাস হচ্ছে না তো? খেয়াল করলেই দেখবে রুদ্রভাইয়া সবসময় আমার হাতের কফি খায়, আমার সাথে হেসে কথা বললেন। এই যে আমার কয়দিন পর পর গিফট কিনে দেন, এগুলো ভালোবাসা নয় কি? কিন্তু তুমি মাঝে এসে সব নষ্ট করে দিলে, আমাদের মধ্যে এসে ঢুকলে। দেখো না রুদ্রভাই তোমাকে চায় না, এতদিনে এখনো বউয়ের অধিকার দিয়েছে? দেয়নি তো, দিবেও না। প্লিজ মেঘ, আমাদের লাইফ থেকে দূরে সরে যাও, থার্ড পার্সন হয়ে থেকো না। মেঘের চোখে পানি টলমলাচ্ছে। সামিয়ার বলা প্রত্যেকটা কথা তীরের ন্যায় বুকে বিচ্ছে। সত্য কথাই তো, রুদ্র আজ অবধি তাকে টাচ তো দূর, উল্টো বইয়ের অধিকার দেখাতে না করেছে। তবে কি সে সত্যি তাদের মাঝে ঢুকেছে? রুদ্র সামিয়ার জন্যই তার থেকে দূরত্ব বজায় রাখে। প্লিজ মেঘ, তুমি জীবনে আরো ভালো কিছু পাবে, দেখো যা চেয়েছো তার থেকে দ্বিগুণ পাবে। মেঘ ভেজা চোখেই সামিয়ার কথায় হেসে ফেলে। কেন? আমার আর জীবনে কিছু চাওয়ার নেই আপু। একটু থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবনে যা চেয়েছিলাম তার থেকেও দ্বিগুণ পেয়েছি। এরকম শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, যেই ভাগ্য অল্প দিনের হলেও আমার হয়েছিল। তবে কিছু কিছু পাওয়া বা চাওয়া আমাকে চায়নি। শ্বশুর শাশুড়ির মনের মতো হলেও তাদের ছেলের মনের মানুষ অন্য কেউ। স্বামীর ভালোবাসা পাওয়া প্রত্যেকটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া। সেই কপালেই যেহেতু আমার নেই, তাহলে আর আপনাদের মাঝে থেকে কি করব? উনি যদি আমাকে ছাড়তে চান আমি ছেড়ে দিব। সামিয়া কিছুটা বিচলিত হয়ে বলে, না, তুমি ছাড়তে বলবে? এভাবে সম্পর্ক থাকে নাকি? মেঘ জায়গা থেকে উঠে দাঁড়ায়, তপ্ত শ্বাস ফেলে ভাঙা গলায় বলে, আপু, আমার মুখ ফুটে বলার সাধ্য নেই। উনি যেদিন বলবে সেদিন ওনার লাইফ থেকে চিরকালের জন্য চলে যাব। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছে মেঘ, চোখ দিয়ে তার পানি ঝরছে। রুমে প্রবেশ করতেই খাটের উপর রুদ্রকে দেখতে পায়। রুদ্র হঠাৎ কারো আগমনে দরজার দিকে ফিরতে মেঘের কন্দনরত চেহারা দেখে ঘাবড়ে উঠে আসে। মেঘের সামনে দাঁড়িয়ে চিহ্নিত হয়ে প্রশ্ন ছড়ে। কি হয়েছে, কাঁদছো কেন? মেঘ কান্না থামাতেই পারছে না। রুদ্র অন্য কাউকে ভালোবাসে, কথাটা সে হজম করতে পারছে না। রুদ্রকে দেখে সামিয়ার বলা কথা বারবার কানে বাড়ি খাচ্ছে। কোনো বউ তার স্বামীর ভাগ অন্যকে দেয়, সেখানে তার স্বামীর মন জুড়ে অন্য কেউ আছে। তাদের বিয়ে অল্প দিনের হলেও রুদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। হবেই বা না কেন, তার অধিকার আছে, সে হালাল রুদ্রের জন্য। রুদ্রের মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে সে হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে জাগলো। সাথে সাথে করুণ সুরে বলে ওঠে, আমাকে একটু জড়িয়ে ধরবেন একটুর জন্য? রুদ্র থমকে যায়। মেয়েটির গলায় কেমন জানি লাগছে, তার বুকে কেমন করে ওঠে এমন আকুতি ভরা কণ্ঠের কথায়। এমন আবদার সে ফেলতে পারেনি। দ্রুত মেঘকে নিজের বুকে চেপে ধরে। মেঘ ফুপিয়ে ওঠে। রুদ্রের বুকে যেন কেউ ভীষণ জোরে আঘাত করছে। মেয়েটির কান্না সে সহ্য করতে পারছে না। মেঘকে আরও টাইট করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মেঘ? কেউ কিছু বলেছে? আমাকে বলো। মেঘ কিছুই বলে না। সেভাবে কিছুক্ষণ থেকে রুদ্রের বুক থেকে মাথা তুলে তার মুখ পানে তাকায়। রুদ্রের বুকটা মুচড়ে ওঠে। কি করুণ সে চোখ, কান্নার ফলে মুখ লাল হয়ে আছে। রুদ্র তার দুই হাতের মাঝে মেঘের মুখটা আগলে নেয়। কি হয়েছে, কাঁদছো কেন? খারাপ লাগছে? রুদ্রের আদরের কথায় মেঘের আরো কান্না পাচ্ছে। তবে সে নিজেকে শক্ত করে। এভাবে রুদ্রের প্রতি আরো দুর্বল হলে চলবে না ভেবে তার থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত বাথরুমে চলে যায়। এদিকে রুদ্র হতভম্ব হয়ে আগের জায়গায় দাঁড়িয়ে। সে ভাবছে মেয়েটির হঠাৎ কি হলো।
এরপর আর মেঘের দেখা পায়নি রুদ্র। পিহুর রুমেই ছিল মেঘ। রাতে খাবার সময় সবাই নিচে নামতে রুদ্র নেমে আসে। এতক্ষণে মেঘের দেখাও পায় সে তার মায়ের সাথেই রান্নাঘরে। কিছুক্ষণের মধ্যেই সবাই টেবিলে উপস্থিত হয়। খাওয়া শেষে এরশাদুল চৌধুরী সবার উদ্দেশ্যে বলেন, কাল বিকালে একটা পার্টিতে আমাদের পুরো ফ্যামিলি ইনভাইটেড। সেখানে উপর মহলের সব লোকেরা আসবে। আমরা সবাইও যাচ্ছি কাল। সেখানে রুদ্রকে সবার সাথে পরিচয়ও করিয়ে দিব, যদিও সে পরিচিত মুখেই। তার কথায় সবাই রাজি হতেই তিনি চলে যান। বাকিরাও নিজেদের ঘরে চলে যায়। এদিকে রুদ্র ঘরে এসে মেঘ আসার অপেক্ষায় বসে আছে। তখন কি হয়েছিল, আবার সন্ধ্যা থেকে তাকে এত ইগনোর করছে কেন, সেসব প্রশ্নের উত্তরের আশায় ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। এখনও মেঘকে আসতে না দেখে রুদ্র বেরোয়। দেখে নিচে কেউ নেই, সবাই হয়তো শুয়ে পড়েছে। তবে মেঘ কোথায় গেল? পিহুর রুমে নয় তো। তা ভেবে সেদিকে এগোয়। পিহুর রুমে নক করতে এসে দরজা খুলে রুদ্রকে দেখে ভ্রু কুঁচকায়। কি চাই? মেঘ কোথায়? পিহু দুষ্টু হেসে বলে, কি বউকে ছাড়া একটুও থাকতে পারছো না বুঝি? এক চট দিব, যা বলেছি উত্তর দে। হ্যাঁ, মেঘ আজ আমার সাথে ঘুমাবে বলে। রুদ্র সাথে সাথে বলে ওঠে, কেন? আমি কি জানি? তোমার বউকেই জিজ্ঞেস করো। তখনই মেঘ দরজার সামনে আসে, রুদ্রকে দেখে বলে, আজ পিহুর সাথেই ঘুমাবো। রুদ্র কি বলবে কিছুই বুঝছে না। এখানে রেখে যেতে মন চাচ্ছে না, তবে মেঘকে যে আসতে বলবে সেরকম সম্পর্ক তাদের হয়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে নিজের ঘরে চলে আসে। বিছানায় শুতেই কেমন খালি খালি লাগে। এই কয়দিনে মেয়েটি তার অভ্যাস হয়ে গেছে। কোনো রকমে সেই রাত পার করে রুদ্র। নিজেও জানে না কেন এমন হচ্ছে। রাত পেরিয়ে সকাল হতে রুদ্রের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। চোখ মিলতেই পাশে তাকায়, তবে রোজকার মতো আজ মেঘ নেই। তপ্ত শ্বাস ফেলে সকালের বাতাসটা উপভোগ করতে বারান্দায় এসে দাঁড়ায়। শান্তির একটা শ্বাস নিতে যাবে অমনি নজর যায় সামনের বাগানের বড় আম গাছের ডালে। কিছু একটার আতঙ্কে দ্রুত ঘর থেকে বেরিয়ে ছুটে চলে বাগানের উদ্দেশ্যে। হন্তদন্ত হয়ে বাগানে আসে রুদ্র। আম গাছের কাছে যেতেই দেখতে পায় দুই উড়নচণ্ডীকে, মেঘ আর পিহুকে। মেঘ গাছের বড় ডালটায় উঠে গেছে আর তার পিছে পিহু উড়ছে। পেছন থেকে মেঘকে ধরে রেখেছে যেন পড়ে না যায়। পিহু মেঘকে বলছে, আর একটু আর একটু। রুদ্র পেছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এখানে হচ্ছেটা কি? মেঘ পিহু দুজনেই খুব সিরিয়াস হয়ে কিছু একটা করছিল। হঠাৎ রুদ্রের গলায় দুজনেই কেঁপে ওঠে, কিন্তু ব্যালেন্স হারিয়ে মেঘকে ছেড়ে দেয়। গাছের অতটাও উপরে সে ওঠেনি বিধায় লাফ মেরেই নেমে যায়। এদিকে মেঘ বেচারি গাছের ডালেই বসে আছে। রুদ্র ধমকের সুরে বলে, এই তোরা কি বাচ্চা? এত বড় বড় মেঘ গাছে উঠে পরে হাত পা ভাঙতে? রুদ্রের ধমক খেয়ে মেঘ পিহু দুজনেই চুপসে যায়। মেঘ এতক্ষণ সাহস করে উঠলেও এখন নিচের দিকে তাকিয়ে যান যায় যায় অবস্থা। পিহু আমতা আমতা করে বলে, ভাইয়া। পিহুর দিকে রাগী চোখে তাকিয়ে উপরে মেঘের দিকে ফেরে কর্কশ গলায় বলে, এই মেয়ে, এত উপরে যে উঠেছো, এখন যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে একবার ভেবেছো? মেঘ ভয়ে গাছের ডাল আঁকড়ে ধরেই মাথা ঝাঁকাচ্ছে, যার অর্থ না, সে এসব কিছুই ভাবেনি। রুদ্র হতাশ। মেঘ ভয় পাচ্ছে দেখে শান্ত সুরে বলল, নিচে নেমে এসো। এদিকে মেঘ রুদ্রের কথায় তাকায় নিচের দিকে, আবার সেভাবেই বসে থাকে। তা দেখে রুদ্র চিল্লিয়ে বলে, কি শুনতে পাচ্ছ না? নেমে আসতে বললাম, পড়বা এভাবে। মেঘ একবার গাছের ডালের দিকে তাকাচ্ছে তো একবার রুদ্রের দিকে। গাছের ডালের পাখির বাসাটা অর্ধেক ঝুলে আছে। মূলত তাদের কারণেই এটা এভাবে রেখেই নেমে যেতে মন মানছে না দুটো বাচ্চা পাখি এতে। তাই নিজের মনে সাহস জুগিয়ে বলে ওঠে, না না না, পড়বো না। ওই পাখির বাসাটা ঠিক করেই নেমে যাব। বলেই গাছের ডাল ধরেই একটু একটু করে আগ বাড়াতে শুরু করে। এর কাহিনী দেখে রুদ্র বারবার নেমে আসতে বলছে, তবে মেঘ ভাবছে এতদূর যেহেতু এসেছি তবে উদ্দেশ্য হাসিল করেই যাই। তাই আরও এগিয়ে যায়। পাখির বাসাটা হাত বাড়িয়ে কোনোভাবে জায়গায় রাখে, যদিও অনেকটা ভেঙে গেছে।
অন্যদিকে রুদ্র এই মেয়ের কাজে রেগে মেগে গাছের ঠিক নিচেই দাঁড়িয়ে আছে। পাশেই সুইমিং পুল, কখন জানি পড়ে সেই ভয়ে। তবে রুদ্রের ভয় আর বেশিক্ষণ কাল্পনিক থাকলো না, তা বাস্তবে রূপ নিল। মেঘ পাখির ঘরটা ঠিক জায়গায় রেখে পেছন দিকে যেতে গিয়ে পিছলে নিচের দিকে পড়ে। রুদ্র তাড়াতাড়ি হাত বাড়িয়ে দেয়, কোনোভাবে মেঘকে ধরতে পারলেও শেষ রক্ষা হয়নি। উপর থেকে পড়ায় তাকে ধরে স্থির থাকতে পারেনি। কয়েক পা পিছিয়ে যেতেই ধুম করে সুইমিং পুলে পড়ে দুজনেই পানিতে পড়ে জুবুথুবু অবস্থা। মেঘ কয়েক ঢোক পানি খেয়ে ওঠে। রুদ্র ভিজে গেছে, যেদিকটায় পড়েছে সেদিকে বেশি গভীর না হয় মেঘ নিজেকে সামলে নেয়। তবে রুদ্রের দিকে ফিরতেই আটকে ওঠে, রেগে আছে প্রচণ্ড, চোখ লাল হয়ে আছে। চোয়াল শক্ত করে তাকিয়ে হনহনিয়ে উঠে আসে রুদ্র। বাগানের বেঞ্চে বসা রুদ্র তার সামনেই অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘ আর পিহু। রুদ্র টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে গর্জন করে ওঠে, গাছে কিসের জন্য উঠেছিস? পিহু ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমরা দোলনা বাঁধতে চেয়েছিলাম, নিচে থেকে দড়ি গাছের ডালে লাগানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই ভুলবশত দড়িটা লেগে পাখির বাসাটা অর্ধেক পড়ে যায়। আর মেঘ তা দেখে অনেক গিল্টি ফিল হচ্ছিল, তাই গাছে উঠে ঠিক করার বুদ্ধি করে। নিজেকে বাঁচাতে পিহু আবার দ্রুত বলে ওঠে, কিন্তু আমি না করেছিলাম, তোমার বউ কথা শুনেনি, সে আগে আগে উঠে পড়েছে। এদিকে মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে আছে পিহুর দিকে। কত বড় বাটপার মির্জাফর এই মেয়ে, সেও তো রাজি ছিল, এখন আমাকে ফাঁসাচ্ছে। রুদ্র রেগে মেঘের দিকে ফিরে কিছু বলতে নেবে মুহূর্তে এসে চুপসে যায়। হঠাৎ গলার অ্যাডামস অ্যাপল বরাবর ওঠানামা করছে, কেমন অনুভূতি হচ্ছে সে বুঝে উঠছে না, তবে কিছুটা ভুলভাল চিন্তা আসছে। ভেজে যাওয়ার ফলে কাপড় একদম শরীরে লেগে আছে মেঘের, শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট। ততক্ষণই চোখ সরিয়ে নেয়। শিট, কি হচ্ছেটা কি, মনে মনে বিড়বিড় করছে। রুদ্রকে চুপচাপ দেখে পিহু বলে ওঠে, ভাইয়া, এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? আর এমন করব না তো, এবারই ফার্স্ট অ্যান্ড লাস্ট প্লিজ। রুদ্র দ্রুত উঠে হাঁটা দেয় রুমের দিকে, যেতে যেতে বলে যায়, আর যেন এসব বদরামি করতে না দেখি। আর মেঘ, এক্ষুনি চেঞ্জ করে নাও। রুদ্র যেতেই মেঘ ঝাঁপিয়ে পড়ে পিহুর উপর। তুই আমার দোষ দিলি কেন? তুই নিজেই তো বুদ্ধি দিলি। পিহু নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আরে পুরুষ আটকায় বউয়ের কাছে, তাই তো তোর দোষ দিছি। দেখলে না, তোকে কিছুই বলেনি, নয়তো আমাকে এতক্ষণে ছাড়তো। তবে কে শোনে কার কথা? মেঘ টেনে টুনে পিহুকেও পুলে ফালায়। সে একা কেন ভিজবে, তাকেও ভিজতে হবে। সন্ধ্যা 6টা, চৌধুরী বাড়ির সকলেই রেডি, কিছুক্ষণের মধ্যেই বেরোবে পার্টির উদ্দেশ্যে। শুধু যাবে না রুদ্রের মা, চাচি, দাদিরা। মেঘকে তার শাশুড়ি নিজ হাতে তৈরি করে দিয়েছেন। পরনে তার রেড সিল্কের শাড়ি, সাথে সাদা স্টোনের ম্যাচিং ইয়ারিং, নেকলেস ও চুড়ি। মুখে হালকা মেকআপ আর ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছে, ব্যাস তাতেই যেন নজর কাড়া সুন্দর লাগছে। মেঘের শেষ হতেই সিদ্দিকা বেগম তার থুতনিতে ধরে মাথাটা হালকা তোলেন। মাশাল্লাহ, আমার ছেলের বউটাকে পরীর মতো লাগছে, কারো নজর না লাগুক। মেঘের মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। তখনই পিহু এসে হাজির। শাশুড়ি বউয়ের এত ভালোবাসা দেখে এসে ফাইজলামি করে বলে, হ্যাঁ, ঢং, শাশুড়ি বউ হবে সাপ আর নেউলের মতো, তা না। দেখো, এদের যেন মা মেয়ে, আর আমি যে এদিকে একটা মেয়ে আছি সেটা ভুলেই গেছে। পিহুর কথায় সিদ্দিকা বেগম কপট রাগ দেখিয়ে তার কান মলে ধরে। খুব পাজি হয়েছিস তো দেখছি, তোকে কি কম আদর করি? আহ মা, লাগছে তো। মেঘ মা মেয়ের খুনসুটি দেখে হাসছে। অতঃপর মেঘ পিহু নিচে নেমে আসে। রুদ্র নিচেই সোফায় বসেছিল। সে আজকে ফর্মাল গেটআপে, ফুল ব্ল্যাক, সাথে চুল জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডের ওয়াচ, যেন কোনো হিরোর থেকে কম না। হঠাৎ সিঁড়ির দিকে নজর যেতেই আটকে যায়। লাল পরি নেমে আসছে যেন সিঁড়ি বেয়ে। দিন দুনিয়া ভুলে সে একইভাবে তাকিয়ে। পিহু ব্যাপারটা লক্ষ্য করে দুষ্টু হেসে বলে ওঠে, কি ভাইয়া, এভাবে বইয়ের দিকে তাকিয়ে থাকলে তো মশা ঢুকবে মুখে। বউ তোমারই আছে, রুমি নিয়ে যত খুশি দেখো। সবার সামনে বোনের এমন কথায় রুদ্র কেসে ওঠে। ড্রয়িং রুমের সবাই মুচকি মুচকি হাসছে।
রুদ্রের বাচ্চারাও এখানেই বসে। বেচারা রুদ্র অস্বস্তিতে পড়ে যায়, দ্রুত উঠে দরজার দিকে হাঁটা দেয়। আমি গাড়িতে আছি, সবাই চলে আসো। একে একে সবাই রওনা দেয়। দুটো গাড়ি যাচ্ছে, একটাই রুদ্রের বাপ চাচারা আর একটাই রুদ্ররা। রুদ্র ড্রাইভিং সিটে, তার পাশে সামিয়া ধপ করে এসে বসে পড়ে। তাদের পেছনে মেঘ, পিহু আর সাদ অন্য গাড়িতে। পার্টিতে পৌঁছাতেই তাদেরকে ওয়েলকাম করা হয়। মেঘ অবাক হয়ে চারপাশ দেখছে। টিভিতে বা নিউজে যাদের চেহারা এতদিন দেখে আসছে তাদের অনেকেই এখানে উপস্থিত। রুদ্র ও তার বাবা সবার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। আর সাদ, সে তো এসেই ফ্ল্যাট শুরু। মেঘরা একটু সাইডে গিয়ে দাঁড়ায়। তখনই একজন আন্টি এসে পিহু সামিয়াকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। একটা মেয়েও ওনার পিছে ছুটে আসে, গায়ে ছোট ড্রেস পরা, শরীরের প্রায় অর্ধেকই দেখা যাচ্ছে। সে পিহুকে দেখেই বলে ওঠে, হেই পিহু, হাউ আর ইউ? রুদ্র আসেনি? পিহু কিছুটা বিরক্ত হয়, তবে মুখে সৌজন্যতার হাসি রেখে বলে, হ্যাঁ আপু এসেছে ওই দিকটায়। মেয়েটি যেন এই কথা শোনার অপেক্ষায় ছিল। পিহুর বলার সাথে সাথে রুদ্রের দিকে এগিয়ে যায়। পিহু হতাশ হয়ে বলে ওঠে, দেখিস এই মেয়ে এখন ভাইয়ার গায়ে উঠে যাবে। ছাছরা মেয়ে ভাইয়ার পিছে পড়ে আছে। মেঘের দৃষ্টি তখনও সেদিকেই, সাথে সামিও কটমট করে তাকিয়ে। মেয়েটি রুদ্রকে পেয়েই ভরা মজলিসেই জড়িয়ে ধরে। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় রুদ্র তানিয়াকে দেখে বিরক্তিতে উচ্চারণ করে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নেয়। যদিও এসব কমন ব্যাপার এখানে সবার কাছে, তাও রুদ্র এদিক ওদিক তাকায়। নজর যায় দূরে দাঁড়িয়ে তাদের দিকে কঠিন চোখে তাকিয়ে থাকা মেঘের দিকে। মেয়েটিকে রেগে গেছে। হঠাৎ কেমন জানি লাগছে রুদ্রের। শতহোক মেঘ তার বউ, বউয়ের সামনে অন্য মেয়ে এভাবে ধরলে তো রাগার কথাই। রুদ্রের ভাবনা কাটে তানিয়ার প্রশ্নে, রুদ্র কেমন আছো? কতদিন পর দেখা। তুমি তো দেখছি আগের থেকে আরো হ্যান্ডসাম হয়ে গেছো। তানিয়া প্রত্যেকটা কথায় কথায় রুদ্রের গায়ে হেলে পড়ছে। সে কোনো মতে এই মেয়েকে ব্যস্ততা দেখে অন্যদিকে চলে যায়। হঠাৎ অ্যানাউন্সমেন্টে সবাই স্টেজের দিকে ফেরে। সেখানে এই পার্টি যে আয়োজন করেছে সে তার পাশে তানিয়া নামের মেয়েটি। লোকটি বলে ওঠে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার ছোট আদরের মেয়ে তানিয়ার জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে এই পার্টিতে স্বাগতম। তার কথায় সবাই হাততালি দিয়ে ওঠে। উনি আবার বলতে লাগেন, আজকে মিডিয়ার জন্য একটা তাজা খবরও আছে, যা বলতে আমার প্রাণপ্রিয় বন্ধু, আমাদের সবার প্রিয় পররাষ্ট্রীয় মন্ত্রী এরশাদুল চৌধুরী ও তার ছেলে রুদ্র চৌধুরীকে মঞ্চে আসতে রিকোয়েস্ট করছি। আবারও চারিদিকে করতালি বেজে ওঠে। আশেপাশের মেয়েরা চিৎকার করে ওঠে। রুদ্রের দিকেই তাকিয়ে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। ভীষণ বিরক্ত হয় মেঘ। তার ইচ্ছে করছে এক একটার চুল টেনে ছিঁড়ে দিতে। রুদ্ররা স্টেজে উঠতেই এরশাদুল চৌধুরী রুদ্রকে সামনের ইলেকশনে দাঁড় করাবেন বলে ঘোষণা দেন। তারপর কিছু বক্তব্য দিয়ে নেমে আসেন। মেঘ এতক্ষণ ধরেই এদিকটায় একা দাঁড়িয়ে। পিহু কোথায় যেন গেল, তাকে একটু দাঁড়াতে বলেছে। পেছনে 4-5টা ছেলে দাঁড়িয়ে তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। সে বেশ বুঝতে পারছে, তবে এখান থেকে গেলে এত বড় জায়গায় পিহুকে খুঁজে পাবে কিভাবে। তার মোবাইলও নেই, তাই সেখানেই দাঁড়িয়ে। একটা ছেলে হঠাৎ একটু এগিয়ে এসে বলে, হঠাৎ এত জঘন্য ডাকে মেঘ ভরকে যায়। তাদের দিকে না তাকিয়েই দ্রুত সেই জায়গা ত্যাগ করে পা বাড়ায়। তবে তখনই কেউ তার কোমর ধরে তাকে আটকে দেয়। মেঘ থমকে যায়। ভয়ে আতঙ্কে হাত পা জমে যাচ্ছে যেন। কোমরে টান অনুভব হতেই কারোর সাথে একদম মিশে যায় মেঘ। দম বন্ধ শ্বাস নিয়ে তাকাতেই রুদ্রের চেহারাটা ভেসে ওঠে, চোখ ঝলমল করে ওঠে। এতক্ষণের ভয় ডর সব যেন উধাও হয়ে গেছে। রুদ্র মেঘকে সেভাবেই ধরে দোতলার একটা খালি রুমে নিয়ে আসে। ছেলেগুলোর কথা সে শোনেনি। রুদ্রের চোখ মুখ শক্ত, রেগে আছে। তবে কেন? প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে মেঘ। রুদ্র ক্ষিপ্ত গলায় বলে, শাড়ি যদি সামলাতেই না পারো তো পরার কি দরকার? মেঘ অবাক হয়ে বলে, সামলাতে পারবো না কেন? রুদ্রের গলা আরো কঠিন হয়ে ওঠে। ছেলেদের শরীর দেখিয়ে সামলাও, নিজে সুন্দর কোমর উন্মুক্ত করে রেখেছ মানুষকে দেখাতে।
রুদ্রের কথা কর্ণপাত হতেই চমকে কোমরের দিকে নজর যায়। আঁচল অনেকটা সরে গেছে, যার ফলে পেট দেখা যাচ্ছে। দ্রুত টেনে টুনে ঠিকঠাক করে নেয়, তবে সিল্কের শাড়ি হয় এক জায়গায় স্থির থাকছে না। ফের রুদ্রের কথায় মাথা তুলে তাকায়। কি উত্তর দিচ্ছ না কেন? মেঘের কেন জানি ভীষণ রাগ লাগছে। আপনার সমস্যা কি? অন্যরা দেখলে আপনার তো কিছু যায় আসে না। মেঘের কথায় রুদ্র চোখ লাল করে তাকিয়ে আছে। মেঘের তখনকার মেয়েটির জড়িয়ে ধরার কথাটি মাথায় আসতেই আবার বলে ওঠে, ধুর, আপনি আমাকে আনলেন কেন? পেছনে ছেলেগুলো কত প্রশংসা করছিল, আমাকে নাকি হট লাগছিল। কথা শেষ করার আগে রুদ্র ঝড়ের বেগে এগিয়ে এসে মেঘের দুই গাল চেপে ধরে। রাগে কপালের রগ ফুলে গেছে, চোখ লাল। মেঘ ভরকে যায়। এত রেগে যাবে ভাবেনি। রুদ্র চিল্লিয়ে বলে,